ওই যে শুভেন্দু অধিকারী শুধু বলেছে শেখ হাসিনাকে সেলিউট দিয়ে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে যেতে হবে, এতেই বাংলাদেশের মানুষের মন বেজার হয়ে গেছে, মুখ কালা হয়ে গেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বললো কেন? তা আপনি ওইটুক বললেই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছে বাংলাদেশে যাবে আপনাদের এতে বলাতে আপনার যদি আতে ঘা লাগে, তাহলে আপনি তার দেশ দখল করবেন, তার প্রধানমন্ত্রীকে কষাই বলবেন, তার দেশের প্রধানমন্ত্রীকে গালি দিবেন, তার দেশকে গালি দিবেন, তাদের দেশের সম্প্রদায়কে গালি দিবেন, হিন্দুদের গালি দিবেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন। কেন তারা মেনে নিবে? বিষয় অবশ্যই প্রভাব পড়েছে। তবে শুধু এটা না, আপনি যখন বলেছেন 7 সিস্টার খেয়ে ফেলবেন, যখন বলেছেন কলকাতা 4 দিনে দখল করবেন, রিটায়ার্ড কি মেজর, আমি মেজর কি হাফিজ নাকি কি খাফিজ না কি 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 শরীফ, আমি মেজর, আসলে শরীফ না, শরীফ বদমাস, আমি মেজর শরীফ বলছি 4 দিনে আমি দখল করে নিব কলকাতা। যারা পাখি মারতে পারবে না, বিএনপির 17 বছর, আওয়ামী লীগের 17 বছরে বিএনপির নামে মাঠে নামতে পারে নাই, সারাদিন ওই রাওয়া নাকি খাওয়া ক্লাবে, এখানে গাওয়া ক্লাবে গেছে আর আসছে, আর কামের বেটির দুধ টিপতে টিপতে গিয়ে মোট সজন নামাজ পড়তে গেছে, জীবনে পাখি শিকার করে যুদ্ধ দূরের কথা, সে বলে 4 দিনে কলকাতা দখল করবে। তো এই সমস্ত বক্তব্য সারা পৃথিবী ব্যাপী চলে গেছে। শুধু তাই না, তার সাথে আরেকজন আছে, সে আবার বলতেছে, তা আবার রিটায়ার্ড, সে বলতেছে আমরা আমেরিকা দখল করে নিব, আমাদের 6,000-এর মধ্যে 3,000 আমাদের ইয়াং রয়েছে। আর জামাতার আমির যখন বলেছে আমরা দোয়া করি, তাহের নাকি ফাহের বলছে, আমরা দোয়া করি ভারত আক্রমণ করুক, 50 লক্ষ আমাদের রেডি আছে। তো এই বক্তব্যগুলো ভারতে প্রভাব পড়েছে, পশ্চিমবঙ্গে প্রভাব পড়েছে, হিন্দুদের উপরে প্রভাব পড়ছে। আপনি যখন পাকিস্তানের সাথে গাইটে বিরীতি করবেন, গাইটে বিরীতি বুঝেন তো, মানে যারা আমরা বলি পিরিতি কাঁঠালের আটার মতো, পাকিস্তানের সাথে এরকম গভীর প্রেমের সম্পর্কে জড়াবেন, তখন তো ভারতীয়রা, সরকার এবং জনগণ ভালো চোখে দেখবে না। দিন শেষে ভারতীয়রা আবার প্রমাণ করে দিয়েছে, দিন শেষে ভারতীয়রা ভারতীয়, তারা হিন্দু মুসলমান থাকে না। পশ্চিমবঙ্গের উর্দু ভাষী যারা, তাদের কথা আমি জানি না, কিন্তু মানে অবাঙালিদের কথা জানি না, কিন্তু বাঙালি মুসলমান অনেকেই ভোট দিয়েছে বিজেপিকে, বলবো না সবাই, তবে তুলনামূলক অনেক ভোট দিয়েছে। নইলে এত ভূমিধস বিজয় কিভাবে আসে আপনি বলেন? নিঃসন্দেহে তারা এইগুলো প্রভাব ফেলে, শুধুমাত্র সাম্প্রদায়িক কারণ না। আপনি পাকিস্তানের জাহাজ নিয়ে আসবেন, আপনি এয়ারপোর্ট, আপনি চায়নার কথায়, পাকিস্তানের কথায়, তুরস্কের কথায়, আমেরিকার কথায় আপনি লাফালাফি করবেন, এটা তো ভারতীয়রা ভালো চোখে দেখবে না, কখনোই দেখবে না, প্রশ্নই আসে না। তো এটা তো প্রভাব পড়বে। আবার দেখি এখন ওই যে শুভেন্দু অধিকারী শুধু বলেছে শেখ হাসিনাকে সেলিউট দিয়ে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে যেতে হবে, এতেই বাংলাদেশের মানুষের মন বেজার হয়ে গেছে, মুখ কালা হয়ে গেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বললো কেন? তা আপনি ওইটুক বললেই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছে বাংলাদেশে যাবে আপনাদের এতে বলাতে আপনার যদি আতে ঘা লাগে, তাহলে আপনি তার দেশ দখল করবেন, তার প্রধানমন্ত্রীকে কষাই বলবেন, তার দেশের প্রধানমন্ত্রীকে গালি দিবেন, তার দেশকে গালি দিবেন, তাদের দেশের সম্প্রদায়কে গালি দিবেন, হিন্দুদের গালি দিবেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন। কেন তারা মেনে নিবে? তো শুধু এটাই না, সেখানে তৃণমূলের অপশাসন রয়েছে, দুর্নীতি রয়েছে। আপনি দেখলেন তো যে তারা কিরকম মানে স্বেচ্ছাচার ফেল করেছে, ভূমিধস পরাজয় তাদের, উল্টা বলে যে আমি তো পদত্যাগ করবো না। মানে তারা কোন ধরনের মানসিকতা নিয়ে ক্ষমতা ছিল। শুধু তাই না, এগুলোকে আবার সাফাই গাওয়ার জন্য তৃণমূলের নেতারা থাকে, তৃণমূল নেতারা এটা সাফাই গায়। আবার তৃণমূলের 2-3 জনকে দেখলাম, একজন নায়ক, সে বললো আমি তো ইলেকশন করতে চাই নাই, ভাইপো আর মমতা মাসি আমাকে নির্বাচন করেছে পিসি। আবার একজন গায়ক তো আগে তৃণমূলের অনুষ্ঠানে গান গাইতো, কালকে বিজেপির অনুষ্ঠানে গান গাইবে দেখলাম। আর কবির সুমন্ত বলেই দিয়েছে যে আমাকে তো হাতে পায়ে ধরে তৃণমূল ইলেকশন করায়। তো এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থায় আপনি কিভাবে আশা করবেন তারপরে কেন্দ্রীয় সরকারের চিন্তা ছিল যে এখানে আইএসআই ঘাঁটি হয়ে যেতে পারে বা আছে, বা বাংলাদেশের সাথে যে কোনো সময় সমস্যা হতে পারে। তারপর SIR আছে, যেখানে ভুয়া ভোটার, মৃত ভোটার তাদের বাদ দেওয়া হয়েছে। দেখেন আরেকটা অভিযোগ করা হয় তাদের নামে, যে সেখানে নাকি SIR মুসলমানদের বাদ, কিরকম ঠাড়া ভরা মিথ্যা কথা। সেখানে 63% হচ্ছে হিন্দু ভোটারকে SIR বাদ দেওয়া হয়েছে, 37% মুসলমান। এবং আপনি হিসাব করে দেখেন, এটা হিন্দুদেরই লস হয়েছে, বিজেপির লস হয়েছে। বড় ওই ভোটার গুলো থাকলে এদেরই ভোট দিত। এইবার আরো বেশি ভোট পাইতো, আরো ভোটের সংখ্যা বেড়ে যেত, আসনের সংখ্যা আরো বেড়ে যেতে পারতো। বরং 63% হিন্দু তারা ভোট দিতে পারে নাই। কারণ কার মনে কি কাজ করতেছে আপনি তো জানেন না। আপনার মনে হতে পারে, যেমন ধরেন বাংলাদেশের জামাতের যে হিন্দু কৃষ্ণনন্দী জামাতের ইসলাম কায়েম করতে আসছিল, মওদুদি ইসলাম,
ঠিক আছে, মগা মৌদুদির উম্মত যারা, তারা ইসলাম কায়েমের জন্য হিন্দু হিন্দু একজন কে নেতা এমপি বানাতে চেয়েছে, অথচ ইসলামে মুসলমান নামাজ না পড়লে তারে সমাজ থেকে বিতরণ করতে বলছে, আমাদের কাফের বলে, কিন্তু হিন্দুকে সে নমিনেশন দিয়ে দিল ইসলাম কায়েমের জন্য। আপনার কি ধারণা কৃষ্ণনন্দী জামাতে ভোট দিয়েছে? আপনার কি ধারণা? কৃষ্ণনন্দী যদিও নিজ প্রার্থী, কৃষ্ণনন্দী এত পাগল হয় নাই। ওই যে আরেকটা আছে না গোবিন্দ পারমাণবিক, যাকে আমি গালি দেই, এমনকি অনেক হিন্দু আছেন ওই যে ঐক্যফ্রন্টের যে চিটার যে বিজন কান্তি নাকি কি যেন হয়েছে, বিএনপির উপদেষ্টা কি সহকারী নাকি কি যেন হয়েছে, নেতা হয়েছে বিএনপির। আপনার কি ধারণা এরা জামাতের ভোট দিবে কোনোদিন? কোনো কালে সন্তান শেষে দিলে দিতে পারে, আর কি বাংলাদেশে হিন্দুরা কোনোদিন ওদের পাগলা কুত্তায় যদি ওদের কামড়ায়, ওরা কোনোদিন জামাতে দাঁড়িপাল্লা মার্কে ভোট দিবে? 71-এ কারা নির্যাতিত হয়েছে তারা ভুলে গেছে? মুসলমান হয় মুসলমান ভাই ভাই কুল্লে আখে মুসলিমিন কি যেন বলে, মুসলমান ভাই ভাই সবাই খেয়ে গেল। হিন্দুরা কোন দুঃখে ভোট দিবে জামাতের? পাগলে কামড়াইছে তাদের, কোনোদিনই দিবে না। তেমনি যে ব্যক্তিটি তৃণমূলেরও ছিল, যখন তার মনে হইতো বাংলাদেশের মুসলমানরা বলতেছে দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, দিল্লি দখল করে নেবে, 7 সিস্টার খেয়ে ফেলবে, গিলে ফেলবে, তো তখন তার ভারত প্রেম, দেশ প্রেম এবং তার ধর্মের জজবা জেগে উঠবে না? আপনার ধর্মের জজবা আছে, আপনি কৃষ্ণ কি ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, এই নিরীহ মানুষটাকে আপনি বছর পর বছর জেল কাটাচ্ছেন কোনো অভিযোগ ছাড়াই, আর আপনি জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন, এটা প্রভাব পড়ে নাই? বাংলাদেশের মুক্ত চিন্তকদের জবাই করেছেন, মনে আছে? গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় কিভাবে হত্যা করা হয়েছে, জঙ্গিবাদের উত্থান, এটাও প্রভাব পড়েছে। শুধু তাই না, শাপলা চত্বরের যে জঙ্গিবাদী জজবা, এগুলো প্রভাব পড়েছে। শুধু একটা কারণেই হয় না, বহুবিধ কারণ আছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগের উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধা দেখানো, এগুলো যেমন প্রভাব পড়েছে, তেমনি মমতা ব্যানার্জির এবং রাজ্যের যে সরকারি দল ছিল সরকারে, তাদের যে দুর্নীতি, অপশাসন, সেখানে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। কলকাতার মতো জায়গায় সেখানে মন্দির বন্ধ রাখা হয় যে মুসলমানদের চেতনায় আঘাত লাগে, এটা হিন্দুরা মেনে নিবে না। সেখানে 12 বছর পরে অনেক লোক বাড়ি ফিরেছে, আপনি জানেন? তৃণমূলের ক্ষমতার পতনের পরে অনেক লোক কলকাতায় বাড়ি ফিরেছে। তৃণমূলের প্রত্যেকটা অফিস ছিল জুয়ার আড্ডা, নারীদের সেখানে দর্শন করতো, অফিস বানাই হয়েছিল, তারা যা বলতো তাই হতো। তো এগুলো প্রভাব পড়ে নাই? আপনি ওই যে ফুরফুরার যে পীর, বন্ড পীর হোক আর জেনুইন পীর হোক, ফুরফুরার পীর কি বলেছে আপনি দেখেন, তার বক্তব্য শোনেন। হুমায়ুন কবির, তার বক্তব্যে প্রভাব পড়েছে। তিনি যে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং ইলেকশন করেছেন, এটা বিশাল প্রভাব, এটাও প্রভাব পড়েছে। আসাদুদ্দিন ওয়াইসি বা কলকাতায় এসে ভাষণ দেওয়ার পরে সে আবার হুমায়ুন কবির থেকে আলাদা হয়ে গেল, এগুলো প্রভাব পড়েছে। মুসলমান ভোট, যেটা আমি বলেছিলাম যে মুসলমান ভোট কাটবে না, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করেছিলাম, মনে আছে তো আপনার? কিন্তু আপনার অনুমানই সরে গেছে, মুসলমান ভোট কেটে গেছে। তারপর রাষ্ট্র সেখানে স্ট্রিক্ট ছিল, আপনাকে জোর করে ভোট নিতে দেয় নাই, গুন্ডামি করতে পারে নাই। এই কারণে, নইলে এই এসআইআর যদি 2024 এর আগের ইলেকশনও হইতো, এইবারও ইলেকশন, গতবারই বিজেপি চলে আসতো। মানে এই না যে শুধু আওয়ামী লীগের পতনের কারণ এই মুক্তিযুদ্ধের প্রতি ঘৃণা, ভারত গিলে ফেলবে, এগুলো প্রভাব পড়েছে। হিন্দু নির্যাতন, এগুলো প্রভাব পড়ছে, যার কারণে মমতা ব্যানার্জি সেখানে ভূমিধস পরাজয় গ্রহণ করতে বাধ্য হয়েছে। আসাম, আপনি আসামি কিনা আমি জানি না, আপনার চাইতে আসাম আমি বেশি চিনি, এমনকি আসামিদের চাইতে আসাম আমি বেশি চিনি। আমি পশ্চিমবঙ্গের মানুষের চাইতে পশ্চিমবঙ্গ বেশি চিনি। ভারতের মিনিমাম 17টা রাজ্য সম্পর্কে আমি যে কোনো সাধারণ ভারতীয়ের চেয়ে অনেক বেশি জানি। তাই এগুলো আজগুবি কথাবার্তা বললেন না, এগুলো বললেই হবে না, এগুলো তো আমার মনের মাধুরী মিশিয়ে বললেই হবে। তৃণমূল এত ভালো কাজ করলে তো ভূমিধস পরাজিত হইলো কেন? বিজেপিকে ক্ষমতা আনলেন কেন? বলেন আমাকে, এগুলো বললেই তো হবে না ভাই। এটা তো বাংলাদেশের মতো ছাপ্পা ভোটে নাই, ওই দল নিষিদ্ধ করে তো ভোটে নেই ভাই। ওইখানে কি তৃণমূল নিষিদ্ধ ছিল? সিপিএম নিষিদ্ধ ছিল না? ওইখানে সব দল সিদ্ধ ছিল এবং ইলেকশন করে সেখানে জয় পরাজয় নির্ধারিত। সেটা কি বাংলাদেশে ছাপ্পা মার্কা ভোট পাইছেন? ওখানে নির্বাচন কমিশন সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে তো আপনার সব, তাহলে আর কি বলবো, আপনারা ভারতীয়রাই সোজা করবে। কি বলছেন আপনি? যদি বাংলাদেশি হন তাহলে বুঝবো আপনি ভারত সম্পর্কে কিছুই জানেন না। পৃথিবীতে সবচেয়ে জটিল যে দেশটার রাজনীতি, আপনি আমেরিকার রাজনীতি বুঝতে পারবেন 1 বছর 2 বছর পড়ালেখা করলেই। আপনি 10 বছর পড়ালেখা করলে ভারতের রাজনীতি বুঝবেন না, ভারতীয় হইলেও না। ভারতীয় রাজনীতি খুব কমপ্লেক্স। হয়তো এগুলো কি বলেন আপনি? হ্যাঁ, এগুলো বললে কোনো লাভ আছে? যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম,
বিজেপি এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই রাজ্যে তারা 15-20 বছর শাসন করার লক্ষ্যে তারা কাজ করবে। সুতরাং তারা কোন রকম সাম্প্রদায়িক দাঙ্গায় যাবে না, বরং তার বিরোধী দলেরা ইচ্ছাকৃত এখানে পায়ে পাড়া দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করবে যাতে বিজেপির পতন ঘটে না। এই চেষ্টাটা বরং উল্টো দিক থেকে হবে। বিজেপি অবশ্যই চেষ্টা করে যাবে, এটা তার নিজের স্বার্থে, তার দলের স্বার্থে, তার কেন্দ্রীয় ভাবে ক্ষমতায় থাকার স্বার্থে। কারণ পশ্চিমবঙ্গ দখল মানে বোঝেন, পশ্চিমবঙ্গে কতগুলো আসন আছে সংসদে, হিসাব আছে? পশ্চিমবঙ্গে কতগুলো সংসদীয় আসন, কোনো কারণে যদি এগুলো তারা ভূমিধস জয় পেয়ে যায় তাহলে কতটুকু এগিয়ে যাবে তারা, একবার ভেবে দেখেছেন? সুতরাং বিজেপি এখানে ভালো কাজ করার চেষ্টা করবে, পারবে কিনা করতে সেটা প্রশ্ন করতে পারে। তারা করার অবশ্যই চেষ্টা করবে, পারবে কিনা জানি না। যদি না পারে ভাববেন না এটা বিজেপির, যে এখানে তাকে বিরক্ত করা হবে যাতে সে করতে না পারে। এটা জনগণ বুঝে ফেলবে। ভারতের পশ্চিমবঙ্গের জনগণ তো এত বোকা না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। ধরেন আপনি আমার খুব শুভাকাঙ্ক্ষী, আপনি ক্ষমতায় থাকলে আমার পেটে ভাত থাকে না। ধরেন ভুইয়া সাহেব আমার পছন্দের মানুষ না, তাকে আমি ভোট দেই নাই, তিনি ক্ষমতায় থাকলে আমার পেটে ভাত থাকে। আমি কি এত পাগল হয়েছি আপনার পিছিয়ে ঘুরবো? আমি যদি আপনি আমার ভাই, আপনি ক্ষমতায় থাকলে আমার পরিবার রাস্তায় চলতে পারবে না, দিনের বেলায় পারবে না। আর ভুইয়া সাহেবকে আমি দেখতে পারি না, তার সরকার ক্ষমতায় থাকলে রাতেও আমার পরিবারের পরিজন আসা যাওয়া করলে চিন্তাই হবে না, চুরি হবে না, সম্ভ্রমহানির ভয় নাই, জীবন নাশের ভয় নাই। তো আমি কাকে পছন্দ করবো? বিজেপি এই গেমটা এখানে খেলবে, আপনারা কল্পনাই করতে পারবেন না বিজেপি এখানে কি কি গেম প্ল্যান করে রেখেছে। অজিত দোভাল, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে চার খলিফা, এরা মানে একটা দেশের চার খলিফা মনে করি আমি। এবং তাদের, আর বিজেপি তো শুধু রাজনৈতিক, অর্ডিনারি আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দল না তো, তারা তো তৃণমূলের মতো রাজনৈতিক দল না, তারা হচ্ছে আদর্শগত। তাদের আদর্শ আপনার পছন্দ হইতে পারে, না হইতে পারে, সেটা আলাদা বিষয়। সেটা আপনি হিন্দুত্ববাদ বলেন, বাংলাদেশে জামাতের ইসলামিত্ববাদ বা মোদিত্ববাদ যেটা বলেন, পছন্দ করে, কিন্তু তাদের আদর্শগত কারণেই তারা পিছন থেকে কাজ করবে। সুতরাং পশ্চিমবঙ্গকে তারা হাতছাড়া করতে চাইবে না। এই বোকামি বিজেপি করবে না, এত বোকা বিজেপি নয়। তাই পশ্চিমবঙ্গের উন্নয়ন অবধারিত হবেই। ফরিদ ভাই লেটেস্ট একটা খবর আছে, সেটা হচ্ছে তিস্তা নিয়ে ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ, সেজন্য চীনে গেলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যাওয়ার অপেক্ষায় আছেন আমাদের প্রধানমন্ত্রী, যাওয়ার অপেক্ষায় আছেন, প্রস্তুতি চলছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে? এর মধ্যে আরেকটা পয়েন্ট দেই, সেটা হচ্ছে দুদিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আজ আসছেন উনি, আগামীকাল রাত্রে বাংলাদেশ ত্যাগ করবেন। পাকিস্তানের মন্ত্রীরা আসতেছে সান্ত্বনা দিতে, ভয় পায় না ছোট ভাই, হাম তো হ্যাঁ, ডরনে কা কোই বাত নেই, সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আসে, ভয় পায় না। শুভেন্দু অধিকারী এসেছে, মমতা ব্যানার্জি নাই, সো হোয়াট, আমরা তো আছি, মে হুনা, সালমান খানের মতো বলতে আসছে আর কি, শাহরুখ খান মে হুনা এগুলো বলতে আসছে, সান্ত্বনা পুরস্কার। আবার ভারতকে একটু চোখ দেখা রাঙানোর জন্য আসছে, আর কোনো কারণ নাই। তো এগুলো বুমেরাং হয়ে যাবে, এগুলো হবে না। ভারতের কূটনীতির কাছে পাকিস্তান কোনোদিন টিকে নাই, টিকবেও না। আর যেটা বলেন চায়নাতে যাবে, তিস্তার কথা বলেছে, ভারতের দিকে তাকিয়ে থাকবে না। আমার সাথে ঝগড়া হইলো ভুইয়া সাহেবের সাথে, মনে করেন আমরা একই সাথে থাকি, আপনি মনে করেন থাকেন রংপুর, আমরা দুইজন মনে করেন থাকি জামালপুর, ঠিক আছে? তা আপনি রংপুর থেকে আইসা আমাদের কয়দিন মীমাংসা করতে পারবেন যদি আমরা আমাদের বাড়ির বেড়া নিয়ে, বাড়ির দেয়াল নিয়ে বা ক্ষেতের আইল নিয়ে যদি মীমাংসা না হইতে পারি? তারপরে যদি এমন হয় যে আপনি যত বড় মাতবর, মনে করেন আমিও তত বড় মাতবর, এখন আমার সাথে মনে করেন উনি দুর্বল, মনে করেন ভুইয়া সাহেব দুর্বল, তো ভুইয়া সাহেবের পক্ষ নিয়ে আপনি কি করতে পারবেন? ভুইয়া সাহেবের কতটুকু উপকার করতে পারবেন? আমারই কতটুকু ক্ষতি করতে পারবেন রংপুর থেকে জামালপুর এসে? পারবেন কি? কেন আছে আমাদের গ্রামে আরেকটা কথা আছে, আমি তো শুধু লাইব্রেরিতে বই পড়ি নাই, আমি গ্রাম্য মুরব্বীদের কাছে বাচ্চাদের, শিশু বাচ্চাদের মতো বসে বসে গল্প শুনতাম, অনেক সময় নষ্ট করেছি, কিন্তু অনেক জ্ঞান তাদের কাছ থেকে পেয়েছি, প্রফেসরদের সাথে কোম্পানি। উনি বলতেন যে আনসর ঘোড়া এই গায়ের মন্ডল, ও গায়ের কি আনসর ঘোড়া সোজা পাথর দিয়ে নিয়ে যা, মানে আপনি ওই গায়ের ওই চীন মন্ডলী করবে তিস্তা বেড়ে যাইসা তারাক্কার বাদে ওইখানে এসে আপনি চীনের মাতাব্বরি ভারত মানবে? সম্ভব? এটা আপনি বলেন সম্ভব? রংপুর থেকে আপনি জামালপুর এসে মাতাব্বরি করবেন, আর ওই মাতাব্বরি আমি মেনে নিব, তাও যদি আমি সবল হই মেনে নিব? এতই সহজ? অত নালে আদেশের না তো। আর ওই যে কি জানো, রোহিঙ্গা খলিলুর, রজার ব্লেজার খলিল যে কথা বলছে, পররাষ্ট্রমন্ত্রী নাকি যন্ত্রী, যে নাকি দাবি করছে যে আদালতে গিয়ে প্রমাণ করেন আমার আইডি, আমি বাংলাদেশে কিনা, ফাইজলামি করার আর জায়গা হয় না।
আইডি কার্ডটা দেখাই দিলে, জাতীয় পরিচয়পত্র দেখাই দিলেই তো হয়, পাসপোর্টটা দেখাই দিলে তো হয়, যে দেখো আমি বাংলাদেশে, এই যে দেখো আমি, দেখো আমি খলিল, আমি প্লেজার করলে যে দেখো বাংলাদেশি, তা না করে কানাডা হাইকোর্ট দেখায়, ফাজিল কথা। তো এরকম বুঝতেল তারেক রহমান তো তাকে নিয়োগ দেয় নাই, দিতে বাধ্য হয়েছে, আর সে হচ্ছে বিদেশি দালাল। তো সে যা মনে চাইছে তাই কইতেছে। তো উনি মনে করতেছে যে চীনে চলে গেলাম। আমি বলে দেই, ভারত, আপনার চ্যানেল বোধহয় বলেছি, ভারত সফর যদি তারেক রহমান প্রথম করে সফর, তাহলে তার ক্ষমতার আয়ু মিনিমাম 6 মাস বাড়বে। মানে ধরে নেন সে যতদিন থাকবে তার সাথে 6 মাস প্লাস করবেন। আর যদি চীন সফর দিয়ে তার শুরু হয়, চীন সফর দিয়ে তার যাত্রা শুরু হয়, তাহলে ধরে নেন তার যে ক্ষমতায় থাকার কথা তার থেকে 6 মাস আয়ু কমে যাবে। এটা আপনি লিখে রাখতে পারেন। সেটা 5 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 1 বছর, যাই হোক, ওটার সাথে 6 মাস প্লাস ম্যানেজ করবেন। এই সফর, আমি যদি তারেক রহমান হইতাম, আমি মক্কা হজ করতে যাইতাম আগে, সবার আগে না, মুসলমানরা তো বোকা বানানো যায়, সবার আগে উমরা হজ করতে যাইতাম, বুঝতে পারছেন? একটা উমরা হজ করে আইতাম, পরে সৌদি আরব বাচ্চা দেখা করে পরে জেনে যাওয়া যাইতাম। কারণ আপনি ভারত সফরে যাবেন না, চীন সফর, আপনি দেখেন না প্রতিবেশী একটি দেশ বিজয়ী হওয়ার পরে তারা কোনো দেশে এখন সফরেই যায় না, তারা ভূমিধস বিজয় পেয়ে আশেপাশে তারা কোনো দেশে সফরে যাইতেছে না। কারণ ভারত সফর, চায়না সফর, এই অঞ্চলে রাজনীতির শুরুটা কোন দিকতে হবে, এটা খুবই গুরুত্ব বয়ে আনে রাজনৈতিক জীবনে, রাজনীতির কারণে। আচ্ছা, চীন এত ভালো লাগে, চীনে যে উইঘুর মুসলমানদের এত উষ্টায় লাইথায় কুন্না মারে, এই ব্যাপারে টুর শব্দটি কেন করে না কোনোদিন জামাত? পাকিস্তান, ভারতের সেই ইমাম বুখারী, বাংলাদেশের হেফাজত, পশ্চিমবঙ্গের মুসলমানের জন্য তার বুক একেবারে হেজন করে, উইঘুর মুসলমান নিয়ে কোনোদিন তো প্রতিবাদ করতে কাউকে শুনলাম না আমরা। এই সমস্ত বড় বড় মর্দে মুজাহিদ, মর্দে মুসলমানদের তো শুনলাম না কোনোদিন। তো আমি জীবনে যতবার উইঘুর মুসলমানদের ব্যাপারে কথা বলছি, আমার 10 ভাগের 1 ভাগ কোনো মৌলবী কোনোদিন 10 ভাগের কি 100 ভাগের 1 ভাগ বলেছে কিনা দেখেন তো। উইঘুর মুসলমান নিয়ে মুখে ব্যথা পায়। ভারতের মুসলমান, যে কোন ভারত, যে ভারতে তার রাষ্ট্রপতি হয়, যে ভারতে তারা কেন্দ্রীয় মন্ত্রী হয়, এখনো কতজন সদস্য জানেন? 5 রাজ্যে কতজন সদস্য হয়েছে, কতজন রাজ্যসভায় আসছে মেয়ে মানুষ, বাংলাদেশে কয়জন হয়েছে? এই প্রশ্নগুলো যখন করি তখন তারা তাদের মতো গালাগালি শুরু করে, ভোট বাহিনীরা। আপনার বিতর্ক কথা তারা আসবে না, আলোচনায় আসবে না, যা ইচ্ছা তাই বলবে।